হ্যালো স্টুডেন্টস, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তোমাদের পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবলিশ হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে এই মাসের 16 এবং 17 তারিখে এই পরীক্ষাটা পিএসসির মাধ্যমে কন্ডাক্ট করা হবে। টোটাল তিনটে করে 6টা শিফটে দুদিন ধরে এই পরীক্ষাটা হবে। তোমরা যারা এখনও তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি বা জানো না যে তোমার কোন ডেটে এক্সাম পড়েছে, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং সাথে কোন ডেটে আর কোন শিফটে তোমাদের এক্সাম পড়েছে সেটাও তোমরা জেনে নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের হাতে পরীক্ষার আগে পর্যন্ত সময় রয়েছে মোটে 2 সপ্তাহ। তো এই 2 সপ্তাহকে কী করে বেস্ট ইউটিলাইজ করে আমরা আমাদের পরীক্ষাটাকে খুব ভালো করে এফিশিয়েন্ট ওয়েতে দিতে পারি সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমি জানি হাতে এই অল্প সময়ের মধ্যে নতুন কিছু প্রিপারেশন করা তোমাদের পক্ষে অনেকটাই মুশকিল, তাহলেও বলবো যে যেহেতু মূলত দুটো টপিকের ওপরে এই এক্সামটা হয়, দ্যাট ইজ জিকে এবং ম্যাথ, যার মধ্যে ম্যাথামেটিক্স থাকে 50 মার্কসের এবং জিকে থাকে 50 মার্কসের, আমরা যদি আমাদের এই টাইমটাকে একটু বুদ্ধি করে ইউজ করে মেন টপিকগুলোকে আমরা রিভাইজ করে যেতে পারি তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার হবে। ঠিক আছে, তো সমস্ত টপিকগুলোর মধ্যেও মেন যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো অবশ্যই তোমরা রিভাইজ করে যাবে, আমি সেই টপিকগুলোকে একটু শর্টলিস্ট করেছি এবং মোটামুটি একটা ডেট ওয়াইজ যে কোন ডেটে কিভাবে তোমরা রিভাইজ করে নিতে পারলে তোমাদের পরীক্ষার আগে মোটামুটি সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা কভার করে নিতে পারবে, সেটার একটা শিডিউল আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। ঠিক আছে, তো ম্যাথের ক্ষেত্রে যদি আসি, আমি ম্যাথামেটিক্স খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। জিকের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ম্যাথামেটিক্সে তোমাদের চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম মার্কসটুকু স্কোর করে রাখার। সেখানে গুরুত্বপূর্ণ টপিক যদি উপরের দিক থেকে নিচের দিকে আমি বলি, তো আগামীকাল অর্থাৎ 3 তারিখ থেকেই আর দেরি না করে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। সেখানে শতকরার টপিকটাকে রিভাইজ করো, শতকরার পরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, একদিন গ্যাপে একদিন, এবং একদিন তোমরা ম্যাথামেটিক্স করে একদিন তোমরা জেনারেল নলেজটাকে রিভাইজ করতে পারো। মেন গুরুত্বপূর্ণ টপিক যেগুলো রয়েছে সেগুলো এবং মেন তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো একদিন জেনারেল নলেজ এবং একদিন ম্যাথামেটিক্স এইভাবে তোমরা রিভাইজ করতে পারো। তোমরা চাইলে একবেলা জেনারেল নলেজ এবং একবেলা ম্যাথামেটিক্স এইভাবেও করতে পারো, নিজেদের মতন করে শিডিউল প্রিপেয়ার করে, কোনো ব্যাপার না। তো শতকরা ম্যাথে আমি যদি কথাগুলোতে আসি, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো তোমরা পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে সেগুলোর মধ্যে আমি বলবো শতকরা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ এবং সরলের অঙ্কগুলোকে অবশ্যই ভালো করে দেখবে। লাভ ক্ষতি থেকে বেশ কিছু অঙ্ক দেয়, লসাগু গসাগুর থেকেও অঙ্ক দেয়। তোমরা সময় দূরত্বের অঙ্কগুলোকে ভালো করে যাবে। গতবারও 2-3খানা প্রশ্ন এসেছে সময় এবং দূরত্ব থেকে, সময় এবং কার্য থেকেও অঙ্ক তোমরা করে যাবে। অড ডেটগুলোতে, ইভেন অড ডেটগুলোতে তোমরা যেমন ম্যাথামেটিক্স করছো, ইভেন ডেটগুলোতে যেমন দেখো 4, 6, 8 একটা ডেটের গ্যাপে আমরা কি করব, জেনারেল নলেজটাকেও সাইড বাই সাইড আমরা রিভাইজ করতে থাকবো। কি করব, 4 তারিখে আমরা প্রাচীন এবং মধ্য ভারতের ইতিহাস এই টপিকটাকে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। মেন যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে যেগুলো পুরোটাকে আমরা ওপর দেখে নেব। 6 তারিখে যদি চলে আসি, তারপর 5 তারিখে তুমি আবার অঙ্ক করবে। অঙ্ক করার পর 6 তারিখে দেখো স্বাধীনতা সংগ্রাম, খুব গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, এখান থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে সমস্ত আন্দোলনগুলো রয়েছে, যারা নেতারা রয়েছেন তাদের ব্যাপারে পড়তে হবে। সাথে একটা ছোট্ট টপিক আমি অ্যাড করেছি, ছোট হলেও গুরুত্বপূর্ণ দুটো টপিক, সেটা হচ্ছে পুস্তক এবং লেখক, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে তোমার বুকস অ্যান্ড অথার্স। রিসেন্ট পাবলিশ হওয়া যে সমস্ত বইগুলো রয়েছে বা আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো পাবলিশ হয়েছে সেই বইগুলোর নাম এবং তাদের রাইটারের নাম, পাশাপাশি ইম্পর্টেন্ট যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেই অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে পড়বে। কোন অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে পড়বে, ভারতরত্ন সম্পর্কে পড়বে, নোবেল প্রাইজ সম্পর্কে পড়বে, এবছর কারা নোবেল প্রাইজ পেয়েছে তাদের নামগুলো দেখে যাবে। ভারতরত্ন প্রথম কোন বিদেশিকে দেওয়া হয়, ভারতরত্ন এবছর কারা পাচ্ছে তাদের নামগুলো পড়বে। এছাড়া আরও যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই দেখে যাবে। চলে আসি 6-এর পর 7 তারিখে তুমি আবার অঙ্ক করছো মিশ্রণ এবং সরলের অঙ্ক। মিশ্রণ এবং সরলের অঙ্ক করার পর 8 তারিখে তুমি চলে আসছো আবার স্ট্যাটিক জিকের খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, সেটা হচ্ছে জনগণনা। এই জনগণনাতে তোমরা ভারতবর্ষের জনগণনা যেরকম পড়বে, তোমরা পশ্চিমবঙ্গের স্ট্যাটিস্টিক্সগুলোকেও একটু দেখে যাবে। পশ্চিমবঙ্গের স্ট্যাটিস্টিক্স বলতে গেলে পশ্চিমবঙ্গের সর্বাধিক শিক্ষিত স্টেট কোনটা, ঠিক আছে, ইত্যাদি ধরনের জিনিসগুলোকে। এছাড়া ভারত ও পশ্চিমবঙ্গের নদ নদী থেকে প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে।
এবং আশা করা যায় এই পরীক্ষাতেও দেবে। তো ভারত এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত নদ নদীগুলো রয়েছে তাদের ব্যাপারে একটু দেখে যাবে। 8 তারিখের পর 9 তারিখে আমরা চলে আসি। 9 তারিখে আমরা করব লাভ ক্ষতির অঙ্ক এবং তার পাশাপাশি লসাগু গসাগুর অঙ্কগুলোকে আমরা একটু ভালো করে দেখে যাব। 10 তারিখে আমরা বিশিষ্ট ব্যক্তি বলতে যারা আমাদের বাংলার মনীষীরা রয়েছেন তাদের সম্পর্কে পড়ে যাব। রাজা রামমোহন রায় সম্পর্কে পড়ব, স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়ব, বিদ্যাসাগর সম্পর্কে পড়ব। তাদের ব্যাপারে ওভারঅল আমরা একটা নলেজ একটু ওপর তাদের কোথায় জন্ম এবং তাদের সম্পর্কে জড়িত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা এখান থেকে দেখে নেব বিশিষ্ট ব্যক্তি এই পার্টটাতে। এছাড়া নাচ এবং উৎসব। নাচ বলতে ভারতবর্ষের কোন স্টেটে কোন কালচারাল ড্যান্স বা ফোক ড্যান্সগুলো রয়েছে ফেমাস যেগুলো সেগুলোই পড়বে। অনেক ফোক ড্যান্স রয়েছে। আর যদি ক্লাসিক্যাল ড্যান্সগুলোর কথা বলি, কোন ক্লাসিক্যাল ড্যান্সের উত্থান কোন স্টেটে, এগুলোকে একটু দেখে যাবে। যদি তোমার কাছে এইগুলো রেডি থাকে তাহলে আমি বলবো ওই ড্যান্সগুলোর সঙ্গে যারা বিশিষ্ট ড্যান্সার রয়েছে তাদের নামগুলো দেখে যাবে। এছাড়া বাদ্য এবং বাদক অর্থাৎ কোনো একটা পার্টিকুলার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে কোন বাদ্যকার বাজান তার নাম এবং সেই বাদ্যযন্ত্রের নাম, এই দুটোকেও মুখস্থ করে যাবে। পাশাপাশি উৎসব বা ফেস্টিভ্যাল, ভারতবর্ষের কোন রাজ্যে বিশু সেলিব্রেট হয়, ভারতবর্ষের কোন রাজ্যে বৈশাখী সেলিব্রেট হয়, এই সমস্ত উৎসবগুলোকে একটু এই দিন দেখে নিলে হয়ে গেল। 10 তারিখের রিভিশনের পরে তুমি চলে আসো 11 তারিখে। 11 তারিখে তুমি মেনলি কনসেন্ট্রেশন রাখো সময় এবং গুরুত্ব এই ম্যাথমেটিক্যাল টপিকটার উপরে। তুমি চেষ্টা করো একবেলার মধ্যে তুমি এই টপিকটাকে কমপ্লিট করে নিতে। খুব ছোটোখাটো একটা টপিক না হলেও মোটামুটি তুমি করে নিতে পারবে যদি খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে দেখে নাও। তারপর চলে আসো 14 তারিখে। 14 তারিখে তুমি চলে আসো 11 তারিখের পর 12 তারিখে তুমি চলে আসো বায়ুমণ্ডল সম্পর্কে দেখো। বায়ুমণ্ডল থেকে প্রশ্ন আসে ভালোই। এবং সাধারণ বিজ্ঞানের যে সমস্ত টপিকগুলো যদি তোমার কাছে যে কোনো বই থাকুক সেই বই থেকে তুমি, আমি কোনো স্পেশাল টপিক বলবো না এখানে, ডেইলি লাইফে যে সমস্ত জিনিসগুলোর ইউজ হয় সেই সমস্ত বিজ্ঞানগুলো থেকে প্রশ্ন এখানে লিভার সম্পর্কে পড়ে রাখবে, ঠিক আছে। আর বাকি যে সমস্ত জিনিসগুলো রয়েছে বেকিং সোডা সম্পর্কে পড়ে রাখো তোমার। এছাড়া টুকটাক জিনিস যেগুলো সাধারণ বিজ্ঞানের মধ্যে আসে সেগুলোকে একটু পড়ে রাখবে। এরপরে তুমি চলে আসো 13 তারিখে। 13 তারিখে সময় এবং কার্যের অঙ্কগুলোকে কমপ্লিট করার চেষ্টা করো। সময় এবং কার্যের অঙ্কগুলো কমপ্লিট করা হয়ে গেলে তুমি 14 তারিখে পড়ে রাখবে পুরো দিনটাতে সংবিধান, এই পোর্শনটাকে ভালো করে পড়বে। এখান থেকে অনেক প্রশ্ন তুমি পেয়ে যাবে। কি কি পড়বে সংবিধান থেকে দেখো, সেটাও আমি লিখে দিয়েছি। গুরুত্বপূর্ণ আর্টিকেল, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ আমাদের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ক্যাগ, অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, এনাদের সঙ্গে জড়িত যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেগুলোকে পড়বে এবং রাজ্যপাল সম্পর্কেও পড়ে রাখবে, রাজ্যপাল মুখ্যমন্ত্রী সম্পর্কে, ঠিক আছে। এছাড়া তোমরা এমার্জেন্সি সম্পর্কে পড়ে রাখবে, প্রেসিডেন্টের তোমার পার্ডানিং পাওয়ার অর্থাৎ ক্ষমা করার অধিকার সেইগুলো সম্পর্কে পড়ে রাখবে ইত্যাদি টুকটাক যে সমস্ত। আর অ্যামেন্ডমেন্ট তোমার 42তম এবং 44তম অ্যামেন্ডমেন্ট, এই দুটো অ্যামেন্ডমেন্টকে পড়ে রেখো তাহলেই হয়ে যাবে। এখন 15 তারিখে দেখো আমি লিখে রেখেছি তোমার পছন্দের যে কোনো টপিক। 16 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু, 16 তারিখ অথবা 17 তারিখ তোমার পড়তে পারে এক্সাম। তো 15 তারিখ তুমি তোমার পছন্দের যে টপিকটাতে মনে হচ্ছে তোমার একটু কনফিডেন্স লো রয়েছে ওই টপিকটাকে তুমি 15 তারিখে রিভাইজ করে নাও। এখন এই টপিকগুলো শুধু পড়লেই হয়ে যাবে? এই টপিকগুলোর পাশাপাশি কি আর কিছু করতে হবে? হ্যাঁ, আরও করতে হবে। এই যে ম্যাথসের যে ডেটগুলো রয়েছে বা জেনারেল নলেজের যে ডেটগুলো রয়েছে, এখানে যে কোনো একটা ডেটগুলোতে তুমি তোমার সুবিধা অনুযায়ী ফাঁকা ফাঁকা রেখে দেবে যে কোন ডেটটাতে কোন টপিকগুলো তোমার ভালোভাবে তৈরি আছে। সেই ডেটটাতে তোমার কাছে বেশ কিছুটা সময় বাঁচবে। ওই সময়টাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে? ওই সময়টাতে তুমি মক টেস্ট দেবে। ধরো আমি ধরে নিলাম এই মিশ্রণ এবং সরল এই টপিকটা তোমার খুব ভালো করে তৈরি আছে। তো 7 তারিখ তুমি সকালবেলার মধ্যে এই দুটো টপিককে রিভাইজ করে নিলে, সকাল বা বিকেলের মধ্যে। বিকেল সন্ধ্যার দিকে তুমি একটা মক টেস্ট দিলে, ঠিক আছে। যে কোনো একটা মক টেস্ট দিলে তুমি এই ফুড এসাইড এক্সামের উপর, ঠিক আছে। এরপর তুমি 11 তারিখ তুমি দেখলে সময় আর দূরত্বের অঙ্ক করা হয়েছে। অঙ্ক করার পর তোমার কাছে সাফিসিয়েন্ট টাইম রয়েছে রিভাইজ করার পর তুমি মক টেস্ট দেবে, ঠিক আছে। তো চেষ্টা করবে যে এই যে 7-7-14 দিন তোমার কাছে সময় রয়েছে তাতে অন্তত করে তুমি যেন 5টা থেকে 5টা অন্তত মিনিমাম 5খানা মক টেস্ট দিতে পারো। মিনিমাম 5খানা মক টেস্ট তোমাকে দিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ম্যান্ডেটরি। এই মক টেস্টটাকে হালকা করে নিলে চলবে না। আমাকে অনেক স্টুডেন্ট তোমার প্রশ্ন করছে যে দাদা
তোমার ফুডের এক্সামে শুনেছি এর আগের বারেও আমার অফলাইন অনলাইন ব্যাচের অনেক স্টুডেন্টই জিজ্ঞাসা করছে যে কোশ্চেন লিক হয়ে যাওয়ার সম্ভাবনা বা কোশ্চেন তো পাবলিশ হয়ে যাবে, কী হবে খেটে। দেখো, একটা জিনিস আমি তোমাদের খোলাখুলি বলি, এই এক্সামের 2 সপ্তাহ আগে এটা তোমাদের ভাবনা চিন্তা করার বিষয় নয়। তোমার কাছে এই মুহূর্তে যদি সবথেকে গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই ভালো করে প্রিপারেশান নাও, যে জিনিসগুলোকে তুমি এতদিন পড়েছো ভালো করে রিভাইজ করো, রিভাইজ করে এক্সামটাকে কমপ্লিট করে আসো। যদি কোনো কিছু 19-20 হয়েও থাকে তার জন্য কোর্ট রয়েছে, তার জন্য পরে পাবলিক সার্ভিস কমিশনও কিছু না কিছু ব্যবস্থা নেবে, তার জন্য এখন স্টুডেন্ট কমিউনিটিও যথেষ্ট স্ট্রং, প্রত্যেকে তখন একটা কিছু এই নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। আপাতত কি হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করে তুমি তোমার পরীক্ষাটা ক্ষতি করো না, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে সাজেশন দেবো। এছাড়া যেটা আমরা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে যে মক টেস্টের ব্যাপারে। আর মক টেস্ট ছাড়াও আরও একটা টপিক বলে রাখি, সেটা হচ্ছে এই সময়গুলোর মধ্যে প্রতিদিন সকালবেলায় তোমরা, যেটা আমি ইনক্লুড রাখিনি, লাস্ট 6 থেকে 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে একটু দেখে যাও, স্পেশালি স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাওয়ার্ডস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, এটাকে সবার আগে দেখবে। স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাওয়ার্ড রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, এটাকে দেখে যাবে। এবার আসি মক টেস্টের ব্যাপারে। মক টেস্ট 5খানা মক টেস্ট তোমাদের মিনিমাম দিতেই হবে। মক টেস্ট না দিলে তুমি বুঝতে পারবে না যে তোমার কোন টপিকে ঘাটতি রয়েছে আর কোন টপিকটা তোমার ভালোভাবে কভার হয়ে আছে, ঠিক আছে? এটা মক টেস্ট দিলে তোমার কাছে ক্লিয়ার হবে। যখনই তুমি মক টেস্ট দেবে, দেখবে তোমার কোনো একটা পার্টিকুলার মক টেস্টে নাম্বার কম আসছে, কোনো একটা টপিকের জন্য তোমার নাম্বারটা কমে যাচ্ছে, তুমি পরের দিন তোমার এই লিস্টের মধ্যে সেই টপিকটাকে ইনক্লুড করে নাও এই শিডিউলের মধ্যে, যে ওই টপিকটাকে আমাকে আলাদা করে পড়তেই হবে, ঠিক আছে? ধরো তুমি একটা পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে দেখলে তুমি জনগণনার যে কোশ্চেনগুলো দিয়েছে, জনগণনার কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারোনি, তো জনগণনা এখানে তুমি রিভাইজ করে নাও ভালো করে জনগণনাটাকে, তাহলে তোমার ওই টপিকগুলো, ওই কোশ্চেনগুলো আটকাবে না। ধরো তোমার মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রির কিছু কোশ্চেন আটকে যাচ্ছে, ধরো তুমি হরপ্পা মহেঞ্জোদারোর কিছু কোশ্চেন আটকে যাচ্ছে, ঠিক আছে? তো সেই টপিকটাকে তুমি যে কোনো দিন মক টেস্ট দেবে, ঠিক তার পরের দিনের শিডিউলে সেই জিনিসটাকে অ্যাড করে নাও, তাহলে ওই জিনিসটা পরের দিনই কভার হয়ে যাবে। এখন এই যে মক টেস্টের ব্যাপারে বললাম, তোমাদের জন্য আমি নিজে 2খানা মক টেস্টের অ্যারেঞ্জ করেছি। ফ্রি মক টেস্ট তোমরা দিতে পারো যদি তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট এবং যারা সেই মক টেস্টগুলোতে পার্টিসিপেট করতে চাও, নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং মক টেস্টের শিডিউল কবে কী হবে সেগুলো তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। তো প্রত্যেককে বেস্ট উইশেস রইলো আমার তরফ থেকে। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ।